পুরা বঙ্গোপগতিশীলরা আমার পিছে লাগছে, কোমর বেঁধে রাখছে, মনে হইতেছে ওদের পুচ্ছে আমি আগুন ধরাই দিছি। যাই হোক, আপনারা তো দেখছেন কে কে লাগছে, কিভাবে লাগছে। আমি তাদের পরিচয় করায় না দিয়ে তাদের কমন আলাপগুলো তুলে ধরতেছি। তারপরে মূল আর্গুমেন্ট কি জানেন? মজার বিষয়। তারপরে মূল আর্গুমেন্ট হইতেছে আমরা বাংলাদেশিরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কিছু কইতে পারবো না। কেন পারবো না? তার কারণ তাইলে তারা মানে ইন্ডিয়ান দাদাবাবুরা এইটারে হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের জেহাদ বইলা ধরে নেবে। উদাহরণ হিসেবে কইছে যে কাম করতেছে ফিলিস্তিন থেকে এখনো স্বাধীন হতে পারে নাই, তার মানে বাংলাদেশের ফিলিস্তিনের অবস্থা এক। তাই আমরা হিন্দুত্ববাদ কথাটা কইতে পারবো না, আমাদের বুক ফাটবে তাও মুখ ফুটবে না। তো সমাধান কি? সমাধান হইতেছে আমাদের সার্বভৌমত্বের আর অধিকারের ধারণা নিয়ে লড়াই করা। আমি এটা আগে বলে রাখলাম কারণ এইটা নিয়ে আমরা এখন আলাপ করব। ওনাদের বোঝানোর জন্য না, ওনাদের কেউই বুঝাইতে পারবে না, কারণ ওনারা সবার থেকে বেশি বুঝেন, ওনারা সবচেয়ে জ্ঞানী, ওনারা সবচেয়ে বেশি লেখাপড়া করছেন, শিক্ষিত ওনারা। আমরা তো ছাগল। তো আমি আলাপ করব আমার পাঠক আর আমার দর্শকদের জন্য। আসেন আল্লাহর নামে শুরু করি। হিন্দুত্ববাদ কি, বা হিন্দুত্ববাদ বলতে কি বুঝবো? কারণ হঠাৎ লক্ষ্য করলাম যে এই নিয়ে ভালোই বিভ্রান্তি আছে। তো আগে জানাই দিই যে হিন্দুত্ববাদ শব্দটা এটা হাজির করছে কে? অন্য কেউ না, খোদ বিজেপি RSS। তারা নিজেদেরকে প্রকাশ করে, তাদের নামকরণ করে, নিজেদেরকে হিন্দুত্ববাদের ধারণার বাহক বলে মনে করে। আসল কথা, বাইরে থেকে কেউ কিন্তু হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদী এই কথাটা তাদের উপরে চাপায় যায়নি। এইটা বিজেপি RSS এর নিজেরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করে সেই বাক্য, সেই শব্দ। এর প্রমাণ কি? প্রমাণ তো তাদের লিটারেচারে। যেমন ধরেন আপনি যদি সাভারকারের যদি আর্টিকেলটা পড়েন তাইলে দেখবেন, এই যে দেখেন, হিন্দুত্ববাদ এটা সাভারকারের নিজস্ব আইডিয়া, এটা বিজেপি RSS এর আইডিয়া, এটা এদের ইলেকশন ম্যানিফেস্টোতে লেখা আছে। তো এটা মানে এটা কি? এটা হিন্দুত্ববাদ বলতে আসলে কি বোঝায়? তারা বোঝায় হিন্দুত্ব কোনো ধর্ম না, এই হিন্দুত্ব হচ্ছে একটা সংস্কৃতি। যে বিজেপি নিজেই বলে হিন্দুত্ব একটা ধর্ম না, এটা সংস্কৃতি। আর আমাকে প্রগতিশীলরা বলতেছে আমরা হিন্দুত্ববাদ বললে ইন্ডিয়ানরা মনে করবে এটা হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ। কি বিশাল বুদ্ধিবৃত্তিক চিন্তা রে বাবা! এই হিন্দুত্ববাদের আর একটা নাম হইতেছে হিন্দু ন্যাশনালিজম বা হিন্দু ন্যাশনালিস্ট। মোদী নিজেই স্বীকার গেছে সে হিন্দু ন্যাশনালিস্ট। এই যে দেখেন, মানে হিন্দুত্ববাদী। নোয়াম চমস্কি মোদীর হিন্দুত্ববাদী রাজনীতির পরিণতি সম্পর্কে ইন্ডিয়ান মিডিয়াতেই সাক্ষাৎকার দিচ্ছেন। এই যে কাউন্টার কারেন্টে সাক্ষাৎকারের ভিডিওটা আছে, এটার ট্রান্সক্রিপ্ট আছে কাউন্টার কারেন্টে। উনি মোদীর হিন্দুত্ববাদকে হিন্দুত্ববাদ বলে অভিহিত করছেন। অরুন্ধতী রায়ের নাম জানেন তো আশা করি, মানে ওনার একটা বড় আর্টিকেল আছে নিউ ইয়র্ক টাইমসে, দ্য সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট সাউন্ড এই নামে। তিনি হিন্দুত্ববাদকে হিন্দুত্ববাদ বলেই ক্রিটিক করছেন। আর একটা বই আছে এই যে এটা RSS দ্য মিনেস টু ইন্ডিয়া এই নামে, এটা চমৎকার বই। এটা RSS এর উত্থান পর্বের সেই সময়ের ইতিহাস। এখানে দেখেন এই যে 1977 সালে এই যে 615 পৃষ্ঠাটা দেখান, মানে আমার 615 পৃষ্ঠা, মানে আমার iBooks আর কি। এটা আমার এডিটরের বলতেছি আর কি, আমার এডিটরের মনিটর আবার অন্য নাম্বার আসে, যদি অন্য নাম্বার আসে দেখে আবার ভুল বুঝেন না, ওটা বুঝায় দেওয়ার জন্য আর কি। তা আমার iBook-এ যে নাম্বার আসে সেটা 615 নাম্বার পেজ। তো যাই হোক, তো কনফিউশন যেন না হয় সেজন্য বললাম। তো সেইখানে যে CPI এর জেনারেল সেক্রেটারি যে নামবুদ্ধিরিপাদ আসলে না ওই, তো সে হিন্দুত্ববাদের সমস্যাটা কিভাবে ফাইট করতে হবে সেটা বলছেন। তো গার্ডিয়ান একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল, সেখানে পঙ্কজ মিশ্র বিজেপির ক্ষমতায় আসা এবং হিন্দুত্ববাদের বিজয়ে ভারতের সোশ্যাল ফেব্রিকে কি সমস্যা হয়েছে সেটা একটা চমৎকার বয়ান দিচ্ছেন এই যে এইখানে। তো তার মানে মোদী নিজেকে হিন্দুত্ববাদী বলতে পারবে, অরুন্ধতী রায় হিন্দুত্ববাদের সমালোচনা করতে পারবে, চমস্কি করতে পারবে, ইন্ডিয়ান কমিউনিস্টরা করতে পারবে সমালোচনা। বিজেপি তার 1914 সাল এবং 1919 সালের নির্বাচনী ম্যানিফেস্টোতে হিন্দুত্ববাদের কথা লিখতে পারবে, শুধু পিনাকি বলতে পারবে না। শুধু পিনাকি না, বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না। আবদার দেখছেন? মানে এরা বুঝে হোক না বুঝে হোক ইন্ডিয়ার দালালি করতেছে, এটা বুঝাই দিতে হবে। এরা ভাবছে হাসিনার বিরুদ্ধে দুই একটা কথা কইলে বাংলাদেশের মানুষ এদের মাথায় তুলে নাচবে, আর এসব তত্ত্ব বাংলাদেশের মানুষদের এই চান্সে গেলাইতে পারবে। আসলে দেখে আসলে হিন্দুত্ববাদের সমস্যাটা কি। হিন্দুত্ববাদ হইতেছে একটা উগ্র জাতিবাদী হিন্দু বয়ান। এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম, এই যে এইটা সময় থাকলে দেখে নিতে পারেন। হিন্দুত্ববাদী মানে কি? এই যে সাধারণ একজন হিন্দু যে হিন্দু ধর্ম পালন করে সে কি হিন্দুত্ববাদী? না, একেবারেই না। হিন্দুত্ববাদ এটা একটা বিশেষ ব্যাখ্যা যা সব হিন্দু গ্রহণ করে না, বা গ্রহণ করাটা বাধ্যতামূলক না। এমনকি কেউ নিজেকে হিন্দু হইলে নিজেকে উগ্র জাতিবাদী হিন্দু বলে না হাজির করতে চাইতেই পারে, না পরিচয় দিতে চাইতেই পারে। আমি তো নিজেকে পরিচয় দিতে চাই না যে আমি উগ্র জাতিবাদী হিন্দু। আর মনে রাখতে হবে হিন্দুত্ববাদ আসলে একটা জাতিবাদের শ্রেষ্ঠত্ববাদী ধারণা। যে মনে করে তার জাতবাদে দুনিয়ার বাকি সব জাতি
নিসা, তার জাতি শ্রেষ্ঠ। এইটা জাতি ধারণার চরম বিকৃত ধারণা এবং বিপর্যয়কর ধারণা। এই শ্রেষ্ঠত্ব বোধটা, এই শ্রেষ্ঠত্ব বোধ থেকে আসে অপরকে তুচ্ছ বা নির্মূল করে ফেলার সাফাই বা যুক্তি। মানে এরা মনে করে যে অন্যরা নিসা, তাই ওদের থাকার কোনো অধিকার নাই, বাঁচার কোনো অধিকার নাই। মোদি তো তাই করতেছে, তাই না? ইন্ডিয়াতে মুসলমানদের সাথে এটাই হিটলারের তত্ত্ব। হিটলার মনে করতেন তারা নীল চোখের জার্মান, বিশিষ্ট জার্মান জাতি, তারা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, ওরা সবার থেকে বেশি বুঝে, আমাদের সেকুলাররা যেমন সবার থেকে বেশি বুঝে। তাহলে হিন্দুত্ববাদ কথাটা একদম সোজা করে বললে হচ্ছে যে সাধারণ হিন্দু ধর্মের মানুষই সে একজন হিন্দুত্ববাদী, কিন্তু একই সাথে তার একটা বাড়তি দিক আছে, সেটা হচ্ছে উগ্র জাতিবাদী হিন্দু। সে শ্রেষ্ঠত্ববাদী, সে মনে করে তার হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, পৃথিবীর সব ধর্মের চাইতে শ্রেষ্ঠ। তাই সে একজন সাধারণ হিন্দু না। সব হিন্দুত্ববাদী অবশ্যই হিন্দু, কিন্তু সব হিন্দু হিন্দুত্ববাদী না। মানে সকল খারি খারক, কিন্তু সকল খারক খার নয়, এর মতো আর কি। আমি যদি বলি হিন্দুত্ববাদী খারাপ, এটা প্রতিরোধযোগ্য, সেটার ব্যাখ্যা যদি কেউ মনে করে যে আমি সব হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলতেছি, এটা তার উর্বর মস্তিষ্কের কল্পনা এবং তার একান্তই নিজের দায় দায়িত্ব। আচ্ছা আসেন আমরা দেখি হিন্দুত্ববাদ কি আসলে একটা গালি। হিন্দুত্ববাদ মোটে গালি না। বিজেপি আরএসএস এই শব্দকে ইতিবাচক মনে করে, সেজন্যই তাদের কনস্টিটিউশনে এটা রাখছে, সেজন্যই তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা রাখে। হিন্দুত্ববাদ হইল বিজেপি এবং আরএসএস এর রাজনৈতিক আদর্শের নাম। তাই অনেক সময় আমি আমার লেখায় বা ইয়েতে প্রতীকীভাবে হিন্দুত্ববাদ বলতে বিজেপি আরএসএস এর রাজনীতিকে বুঝাই থাকি। এখন যদি কেউ হিন্দুত্ববাদ আমি বলছি জন্য যে কোনো একজন হিন্দু লোককে বুঝাইছি, এটা যদি বলে, এটা তো হয় বেকুবি, নয়তো নিরেট শয়তানি। হিন্দুত্ববাদ কেন আমাদের জন্য সমস্যা সেটা বুঝতে হলে তো দুনিয়ার রাজনৈতিক ইতিহাস জানতে হবে, এই ভূখণ্ডের ইতিহাস জানতে হবে, ভারতবর্ষের ইতিহাস জানতে হবে, সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার দক্ষতা থাকতে হবে, তার উপরে মাঠের রাজনীতির অভিজ্ঞতা থাকতে হবে। ওদের জিজ্ঞান্ত, আমি লেখাপড়ার কথা বাদই দিই, ওরা কেউ জিন্দেগিতে মাঠের রাজনীতি করছে? জিন্দেগিতে মাঠের রাজনীতি করে নাই, কোনো গণ আন্দোলনে সক্রিয় অংশ নেয় নাই, গণমানুষের সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু তারা আমাদের পলিটিক্যাল ইস্যুতে মাতব্বর মানতে হবে, আবদারের আর সীমা নাই। এই যে বিজেপি আরএসএস এর যে হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদী স্বপ্ন, এইটার সমস্যাটা কোথায়? আসেন এটা আরেকটু আমরা খুঁজে দেখি। বিজেপি আরএসএস এর স্বপ্নটা কি? এই স্বপ্ন হচ্ছে একটা মহান এক হিন্দু সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন। তারা মনে করে যে হিন্দু কুশ পর্বত থেকে আরাকানের পাহাড় আর হিমালয়ের প্রাচীর থেকে ভারত মহাসাগর পর্যন্ত এক অখণ্ড হিন্দুস্থানের সীমানা, এক দেশ, এক ধর্ম, এক সংস্কৃতি। এটাই সাভারকারের হিন্দুত্ব। এইটা আরএসএস বিজেপি লুকায় না, এটা তাদের ঘোষিত লক্ষ্য। সেজন্য গোবিন্দ প্রামাণিক বাংলাদেশে বসে প্রার্থনা করে বাংলাদেশ যেন অখণ্ড ভারতের অংশ হয়। দেখেন, একই সঙ্গে আমরা একটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব, যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে, এখানেও থাকবে। আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা, তারা এখানেও নাগরিকত্ব থাকবে, ভারতেও নাগরিকত্ব থাকবে, যেন কোনো সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারে, এটার জন্য এই না থাকে। তো সেটাও বিবেচনাধীন রয়েছে। তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল, সেই কারণে। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি, আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট। তো তাদের যদি এটা লক্ষ্য হয়, তাহলে এটা তাদের লক্ষ্য পূরণ। আধুনিক ভারত রাষ্ট্রের সীমানার বাইরে তো অখণ্ড ভারতের আরো কিছু জায়গা আছে, তাই না? সেই জায়গাগুলো যে সমস্ত দেশের মধ্যে পড়ছে, সেই সমস্ত দেশে তো আরএসএস কে কাজ করতে হবে নাকি? তো বাংলাদেশ তো কল্পিত সে অখণ্ড ভারতের অংশ। এই যে দেখেন অখণ্ড ভারতের ছবি, ম্যাপ, বাংলাদেশকে দেখতে পান, আছে বাংলাদেশের ভূখণ্ড অখণ্ড ভারতের মাপে আছে। তাই বাংলাদেশের মাতৃতে অত্যন্ত স্বাভাবিকভাবে আরএসএস এর সাংগঠনিক লক্ষ্য, কর্মকাণ্ড এই থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা, ঠিক কিনা বলেন? তো ধরেন গোবিন্দ প্রামাণিক নিজে আরএসএস করে, তো গোবিন্দ প্রামাণিকের সংগঠন তো খুব বড় হইতে পারবে না, হ্যাঁ, আরএসএস বইলা, এবং ধরা খাইছে তো আরএসএস বইলা, ভাবছিল যে করা যেতে পারবে। তো যখন করা যাবে না, তখন সে কি করবে? তখন সে অন্য অনেক সংগঠনের মধ্যে দিয়ে নানা স্কেলে সে কাজ করবে। কোন কোন সংগঠনের মধ্যে দিয়ে কাজ করবে? যার বড় স্কেলে সংগঠন পরিচালনার অর্থ আছে, সামর্থ্য আছে, অভিজ্ঞতা আছে, এবং এর সাথে সাথে আরএসএস এর সাথে আদর্শিকভাবে নৈকট্য আছে। আমি তো কমিউনিস্ট পার্টি করে আসছি, হ্যাঁ, আমি জানি আর কি। মানে ধরেন কমিউনিস্ট পার্টি একসময় নিষিদ্ধ ছিল বাংলাদেশে, কি করতো তারা? তারা নেপের মধ্যে কাজ করতো, তারা আওয়ামী লীগের মধ্যে কাজ করতো, তাই না? এইরকমই বাংলাদেশে আরএসএস তো সরাসরি কাজ করতে পারবে না, সে এমন কোন সংগঠন বাইজে নেবে যার মধ্যে দিয়ে সে কাজ করতে পারবে, তার পরিচয়টা লুকায়। তো বাংলাদেশে ধরেন আরএসএস এর অবজেক্টিভ নিয়ে কাজ করতে পারে, এরকম সব দিক বিবেচনায় এই সময়কালে কোন কোন অর্গানাইজেশন উঠছে, গড়ে উঠছে বলেন তো? দুইটা সংগঠন, ইসকন আর বিদ্যানন্দ।
আপনি যদি বলেন যে প্রমাণ দেন, কিন্তু আমি তো সার্কামস্টেন্সিয়াল প্রমাণ অনেক দিছি, তাই না? ইসকনকে নিয়েও আমি 2টা ভিডিও করছি, বিদ্যানন্দকে নিয়ে নানাভাবে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে এটা ইন্ডিয়ার সাথে এটার সম্পর্ক আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা একদম সলিড প্রমাণ নাই, কিন্তু সন্দেহটা তো একদম ইনভ্যালিড না, তাই না? উড়াই দিতে পারবেন না তো, বিন্দুমাত্র সুযোগ নাই। বাংলাদেশে অনেকে মনে করে না যে তাবলিগ জামাতে ভর কইরা আইএসআই আসা যাওয়া করে, হ্যাঁ মনে করে না তো? কেন আমরা মনে করতে পারবো না যে ইসকনের মাধ্যমে হিন্দুত্ববাদ প্রচারের এজেন্ডা থাকে, সেটা নিয়ে আসা যাওয়া করে? এটা খুবই স্বাভাবিক সন্দেহ। অবশ্য বাংলাদেশের সেকুলার সমাজের ব্যাপার স্যাপার আলাদা, তাদের চোখে এই ধরনের সন্দেহ প্রকাশ করা রীতিমতো কবিরা গুনাহ। এইটা তাদের এটা খুবই সফট জায়গা, এখানে আপনি আঘাত করলে আপনি গেছেন, আপনি এটা কথাই কইতে পারবেন না। আমি হিন্দু সম্প্রদায় থেকে আইসে কইতে পারি না, আপনি মুসলমান হইয়া কইবেন আপনারা জঙ্গি বানায় সানডে মানডে ক্লোজ করে দিবে। শুধু কি ইসকন আর বিদ্যানন্দ? আমি দেখেছি না ফেনী নদী নিয়ে কি ধরনের পরিকল্পনা হয়েছে। আরে আমাদের ডিজে ফের ভিতরে বসে আছে তারা, এনএসআই নাকি পুরাই ইন্ডিয়ানরা কন্ট্রোল করে। এই যে আব্দুল হামিদ ছিল না হাসিনার রাষ্ট্রপতি, জোকার একটা, সে মুজিব বাহিনী ছিল না? তো তাইলে সে কি রয়ের ট্রেনিং পাইছে না? পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি ট্রেনিং পাইছে না রয়ের? এটা তো ঐতিহাসিক সত্য। তাহলে আজকে কত জায়গায় ঢুকে আছে দেখেন। আর আমি যখন বলি এটা করছে, আমার উপরে ঝাঁপায় পড়ে এই সকল প্রগতিশীলরা। এই সকল প্রগতিশীলদের কথা শুনলে মনে হয় না বাংলাদেশে কিছু করে, খুব ভালো ছেলে, এখানে কিছুই করে না সে। তো আসেন, বাংলাদেশে আর কি কি সংগঠন আছে যা ইন্ডিয়া প্রভাবিত? আমি কিন্তু কখনোই বলি নাই যে শুধুমাত্র বিদ্যানন্দ এবং ইসকন ইন্ডিয়া প্রভাবিত সংগঠন না, আমি অনেকগুলো সংগঠনের কথা বলছি। এই শতকের শুরু থেকে আমেরিকা আর ইন্ডিয়ার কৌশলগত বন্ধুত্ব তৈরি হয় আর কি। 1999 সালে বাজপেয়ী যখন প্রথম বিজেপি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন একটা কোয়ালিশন সরকার ছিল। এরপরে আসে 9/11-এর হামলা, এতে ওয়ার অন টেরর বা জঙ্গিবাদ বিরোধী একটা কাজকর্মের অজুহাতে এই কৌশলগত বন্ধুত্ব একটা বড় ধরনের একটা ভিত্তি পাওয়া যায়। এইটা ইন্ডিয়া একটা বিশাল শক্তি অনুভব করে এবং বাংলাদেশে তার প্রভাব এবং হস্তক্ষেপ বাড়াতে শুরু করে। এরপর তো আসলে 2007 সাল, তারপরে তো কথাই নেই, বাংলাদেশের নানা ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত তার প্রভাব হস্তক্ষেপ বাড়াতে তৎপর হয় এবং এটার নানা প্রমাণ আমাদের কাছে আছে। এটা তো আজকাল বলে বুঝাই দিতে হবে না, অসংখ্য প্রমাণ আছে, তাই না? এই গত 15 বছরে এই জিনিসগুলো ঘটছে। তো ওই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বাইরে আরেক ধরনের প্রতিষ্ঠান ইন্ডিয়া তৈরি করছে। এর মধ্যে 2টা হইতেছে বিদ্যানন্দ এবং ইসকন। তো এর মধ্যে ইসকনের কাজ কি? ধর্মীয় প্রচার তৎপরতার মাধ্যমে বিজেপির হিন্দুত্ববাদের প্রসার ঘটানো, যাতে বাংলাদেশের হিন্দুরা মোদির অনুসারী হয়। এটাই তো কাজ ইসকনের, যেন মোদি তাদের পর্যন্ত পৌঁছাতে পারে। এখন বাংলাদেশে ইন্ডিয়ান প্রভাবিত সংস্থার মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশে হস্তক্ষেপ করে আসতেছে, এইটা বলতে সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যাংক ইত্যাদি সব বাদ দিয়ে কেবল বিদ্যানন্দ কিংবা ইসকনের মাধ্যমে বিজেপি আরএসএস তৎপর বলে বুঝাইছি, এটা বলে যদি দাবি করে তবে এর দায়টা তো তাদের। আমি কোথাও এই ধরনের কথা বলি নাই যে শুধুমাত্র তারাই করে। আমি ছায়ানট, সিপিবি, প্রথম আলো, ডেইলি স্টার, উদিসি এগুলো বলি না। আমি ফেনী নদী নিয়ে ষড়যন্ত্রের কথা বলি না, বলছি না? ওইখানে কিভাবে ইন্ডিয়ান ইনস্টলেশন হয়েছে বলছি না? আমার ভিডিও যারা দেখে তারা তো জানে। আর ফেনী নদী নিয়ে ঘটনা ঘটার পরে আমার চ্যানেলের উপরে কিভাবে আক্রমণ হয়েছিল, কপিরাইট স্ট্রাইক দিয়ে আমার চ্যানেল ডুবাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল, হয়নি? দেখেন না আপনারা? আমার ভিডিও যারা দেখে তারা তো জানে, যারা জিন্দেগিতে আমার ভিডিও দেখে না, মানে যারা এলিট, আমার ভিডিও দেখলে তো এলিটদের লিস্টে থেকে নাম কাটা যাবে, তাই না? তারা সমালোচনা করে আমার ভিডিও না দেখা, আমি নাকি শুধু বিদ্যানন্দ আর ইসকনকে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট বলছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ইন্ডিয়ামুখী করে সাজানো হয়েছে, যারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করতেছে। আমার রাজনীতি বাংলাদেশে ইন্ডিয়ান এই আধিপত্যের উচ্ছেদ, এই আধিপত্যের অবসান ঘটানো। আমি পিনাকি এই রাজনীতি নিয়ে কাজ করি এবং কারো কথাতে আমার এই রাজনৈতিক লক্ষ্য থেকে দূরে সরে আসবো না। আমি এই টার্গেট অ্যাচিভ করার আগে কেউ আমাকে থামাইতে পারবে না, কারো ক্ষমতা নাই খোদা তাআলা ছাড়া। নিজেরা ওভার এস্টিমেট করেন না ভাইয়া, আপনি আমারে রক্ষা করেননি কখনোই। পরিণত বয়সে সব হারায় কপরদক শূন্য হইয়া আমি যখন প্যারিসে অর্জবের খোঁজ করতেছি আর পাইতেছি না কোনো কাজ, আমারে ফোন কইরাও সাহস বা সান্ত্বনা দেন নাই। আর পয়সার অভাবে সুপার মার্কেটের শর্ট ডেটের প্রায় পচে যাওয়া মাংস আর মাছ কেনার জন্য আমি ব্যাগ হাতে দাঁড়ায় থাকতেও দেখেন নাই আমারে। চোখের সামনে যখন সব দুয়ার একে একে বন্ধ হয়ে যেতেছিল একের পর এক, যখন মনে হইতেছিল এই জীবনটাই শেষ করে দিই, তখন কেমনে জানি হঠাৎ কইরা সব সম্ভাবনার দুয়ার খুলে গেল। আমি মনে করি এটা ডিভাইন। আমার বাংলাদেশের অসংখ্য মানুষের দোয়া আর ভালোবাসা সাহায্য করছে। আমি অকণ্ঠ দোয়া মাথা পাইতে নিছি, আমার এই জীবনের একটা পারপাস খুঁজে পাইছি। আপনি না, আপনি কোনোদিনই আমার বন্ধু ছিলেন না, আপনারা কখনোই আমার বন্ধু ছিলেন না। আমি আপনাদের শত্রু বলে গণ্য করি না, আপনি আমার শত্রু বলে গণ্য করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমার এই যে রাজনীতির কথা বললাম, এই রাজনীতি নানান কিসিমের,
নানান রঙের বিরোধিতা আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখে আসছি। আমি 18 বছর বয়স থেকে রাজনীতি করি, আপনি কোনোদিনই করেন নাই রাজনীতি। তফাৎটা এখানেই। আপনাদের কেউ কেউ এটারে হিন্দু হিন্দু মুসলমান দাঙ্গার ভায়োলেন্স রক্তপাতের জুজু দেখাইতে চায়, সংখ্যালঘুর প্রতি সহানুভূতি তুলে ধরে রাজনীতির কাঠ খেলতে চায়, প্রগতিশীলতার জামা গায়ে দিয়া হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমার এই লড়াইকে ধর্মযুদ্ধ বলে আমার থামাই দিতে চায়। আমি দৃঢ়ভাবে মনে করি আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালানো এই সব মানুষজন জেনে অথবা না জেনে ইন্ডিয়ান রাষ্ট্রের দালালি করতেছেন। আমি সোকল্ড প্রগতিশীলতার খেতাপুরি। আমি পিনাকে সোকল্ড প্রগতিশীল কমিউনিস্টদের শেষ দেখে ছাড়বো। এটা আমার রাজনীতি, এটা আমার অ্যাক্টিভিজম। আমি পলিটিক্যাল অ্যানালিস্ট না, আমি অ্যাক্টিভিস্ট, আমি রাজনীতি করি। আসেন আমরা দেখি এরা কিভাবে সেই 47 সাল থেকে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে আসছে। সেই 47-এর পর থেকে যখন জমিদার হারাইলো, তারপর থেকে এই প্রগতিশীলতার কমিউনিস্ট রাজনীতির নামে আমরা এইগুলোই দেখে আসতেছি। এরা আমাদেরকে সাম্প্রদায়িক নাম দিয়ে দাগাইতে চাইছে। কখনো বলা হয়েছে হিন্দু মুসলমান সংঘাত বাইতে যাবে, কখনো বলা হয়েছে ইসলামিস্টরা সুযোগ পাইয়া যাবে। এইসব বাকোয়াজি আর বদমাইশির আড়ালে এইসব দালালেরা এতদিন ভারতের পক্ষে কাজ করে গেছে। বাংলাদেশিদের সংখ্যা নেহায়ত কম না, আমরা সবাই সব দালালদের চেহারা চিনি। তারা কেউই আমাকে থামাই দিতে পারবে না। আমি তাদের চিন্তার শেকড় উপড়ায় ফেলবো, খোদার কসম। আমার গত ভিডিওতে আমি বলছি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদার শ্রেণীর পৃষ্ঠপোষকতায় বেঙ্গল রেনেসার মাধ্যমে কিভাবে হিন্দু জাত শ্রেষ্ঠবাদের হিন্দুত্ববাদের পতন ঘটনা হয়েছিল। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের হাতে এই হিন্দুত্ববাদী রাজনীতি পরিশীলিত রূপ নেয়। আর উত্থান ঘটে ইন্ডিয়ান কংগ্রেস নামের রাজনৈতিক দলের। ইন্ডিয়ান মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায় থাকা এই রাজনীতির কারণে একসময় জন্ম নিতে বাধ্য হয় মুসলিম লীগ নামের রাজনৈতিক দলের। সেই বয়ানের খেলা এখনো চলতেছে। ইন্ডিয়ান রাষ্ট্রের পাতাতন হইতেছে হিন্দুত্ববাদ। আমার বিরুদ্ধে যারা গত কয়েকদিন ধরে ক্যাম্পেইন করতেছেন, তারা ইচ্ছাকৃতভাবে জাইনা শুনা ইন্ডিয়ান রাষ্ট্রের এই পাতাতনকে আড়াল করতে চাইতেছেন। যেন বা হিন্দুত্ববাদী রাজনীতি শুধু বিজেপির জামানার ঘটনা, অথচ আমরা সবাই জানি হু ওয়াজ প্রণব মুখার্জি। প্রণব মুখার্জিকে, সে কি বিজেপির লোক? বাংলাদেশ বিরোধী রাজনীতির সবচেয়ে বিভৎস রূপ যেটা আমরা দেখছি, তখন দিল্লির তখ্তে আসীন কংগ্রেস। সেকুলার পোশাকে ঢাকা এই হিন্দুত্ববাদের চেহারা আমরা চিনি। আমরা কংগ্রেসের হিন্দুত্ববাদ চিনি, যেই কংগ্রেসের সেকুলার জামায় ঢাকা হিন্দুত্ববাদকে সফট হিন্দুত্ববাদ বলে রাহুল গান্ধী এখন ফেরি করতেছে। এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা কইতে গেলে আমি হই ধর্মে ধর্মে বিরোধ লাগানো লোক। খেয়াল করলে দেখবেন এই বিশেষ প্রজাতির মানুষজন হইতেছেন ওনারা, যারা মুসলমানদের অধিকার আদায় পাকিস্তান আন্দোলনকে চিহ্নিত করেন সাম্প্রদায়িক রাজনীতি হিসেবে। জমিদারি উচ্ছেদ করে জমির মালিকানা ফিরে পাওয়ার ঘটনাকে ওনারা উল্লেখ করেন ধর্মের ভিত্তিতে দেশভাগ হিসেবে। জমিদারের পোষ্যপুত্র এই সমস্ত বাম প্রগতিশীল নন্দনেরা নানা বাকোয়াজি নিয়ে আজ মাঠে নামছে পিনাকির মুখ বন্ধ করতে। হাজী শরীয়তুল্লাহ আর তিতুমিরের রক্তের কসম, বাংলাদেশের মাটি থেকে এই হিন্দুত্ববাদের এই শিকড় আমরা উপড়ে ফেলবো। তার বদলে একটা অধিকার ভিত্তিক রিপাবলিকের প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য, যে রাষ্ট্র ব্যবস্থা হিন্দু মুসলমান খ্রিস্টান পাহাড়ি সমতলী সবার অধিকার নিশ্চিত করতে পারে। যারা এখন নতুন করে প্রগতিশীলতার নামে আমার বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করতেছে, তারা আসলে একটা নতুন রাষ্ট্রের শুরু, একটা নয়া রিপাবলিক গড়ার পথে জেনে না জেনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। সকল ধর্ম জাতি উপজাতি নির্বিশেষে সবাই সমান মর্যাদা সমান নাগরিক অধিকারের ভিত্তিতে যে নয়া রিপাবলিক হতে পারে আমাদের জনগণের নয়া ঐক্যের ভিত্তি। ভারতের স্বার্থই হচ্ছে আমাদের সেই ইনক্লুসিভ এবং সমান নাগরিক অধিকারের ভিত্তিতে এক রাষ্ট্র যেন সংগঠিত শক্তি হয়ে না উঠে দাঁড়াইতে পারে। আমরা এর বিরুদ্ধে যেই প্রতিরোধ গড়ে তুলবে তাদেরকে উড়াই দেব ধুলি করার মতো। আমি বাংলাদেশকে অখণ্ড ভারত বানানোর পরিকল্পনার সামনে বুক সিতায় দাঁড়াবো। আমার মাইরা ফেলাক, কোনো অসুবিধা নাই। বাংলাদেশের মানুষ জানবে একজন হিন্দু ব্রাহ্মণ মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে গিয়ে জীবন দিছে। আমি সত্যি সত্যি চাই আমার ইন্ডিয়া মাইরা ফেলাক। যখন কেউ আমার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আমি পাত্তা দিই না। আমার মাইরা ফেলালে এইসব প্রগতিশীলদের ধরে ধরে জিগাইবেন এই লোকটার পিছনে কেন লাগছিলি বান্দির পুত, আমারে ঠেকাইবেন। হ্যাঁ হাসাইলেন ভাইয়া, আমারে খোদা তালা ছাড়া কেউ ঠেকাতে পারবে না। চেষ্টা করেন, আপনি নাই হয়ে যাবেন। আমি বলছি আপনি চেষ্টা করেন, বাংলাদেশের চিন্তার জগৎ থেকে আপনি নাই হয়ে যাবেন। আমি তো বলছি যার হিম্মত বেশি সেই জিতবে। হুঙ্কার না সেরা লড়াই চালান, মাঠে ফয়সলা হবে। ভালো হয়েছে নিজের রাজনীতির প্রকাশ করায়। বাংলাদেশের মানুষ জানবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ায় কারা হিন্দুত্ববাদকে বাংলাদেশে স্পেস দিতে চাইছিল, রক্ষা করতে চাইছিল। আমি এখনো কিছুই করি নাই, শুধুমাত্র হিন্দুত্ববাদ আর বাকশালের পন্দে আমি তারাবাতি ঢুকাইতেছি। এখন কেউ শখ কইরা যদি তারাবাতি নিজের পন্দে ঢুকাইতে চায়, নিজের উচ্ছে ঢুকাইতে চায়, আমার কিছু করার নাই। পাবলিকে একদিনে তারাবাতিতে আগুন ধরায় দেবে। খারান নিজের পুচ্ছ পাইতা আপনি এই তারাবাতি নিতেছেন, তো আগুনও নেওয়ার জন্য প্রস্তুত হন। ইসকনকে নিষিদ্ধ করল না বাংলাদেশ হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ করা হবে কি না তা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেবে সরকার। এই ক্ষেত্রে বাংলাদেশের হাইকোর্টও কোনো হস্তক্ষেপ করবে না।
ইসকন এবং চট্টগ্রাম আদালতের আইনজীবীর হত্যা নিয়ে বাংলাদেশের সরকার কি পদক্ষেপ করছে তা জেনে এই কথা জানিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট জানিয়েছে ইসকনের ব্যাপারে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সরকারকে। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পরে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জোরালো হচ্ছে বাংলাদেশে। গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীনই মঙ্গলবার চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তারপরে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম সহ বাংলাদেশের একাধিক সংগঠন। কিন্তু উপদেষ্টা রিজওয়ানা বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক নেই, তাই এই সংগঠন নিষিদ্ধের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না সরকার। প্রিয় ভিউয়ার্স, ইসকন ও মোদির হিন্দুত্ববাদ নিয়ে পিনাকি ভট্টাচার্যের মুখ থেকেও আপনারা শুনতে পারলেন গুরুত্বপূর্ণ কথা। ইসকনকে দিয়ে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানাতে চায় মোদি, তাই ইসকন বাংলাদেশের জন্য একটা হুমকি। তাই প্রিয় ভিউয়ার্স, ইসকন নিষিদ্ধে আপনাদের কি মতামত লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন।